সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আজ আলোচনা করব। তো এই পাঠের শেষে বা এই ভিডিওর শেষে আসলে আমরা কি শিখতে পারবো? সংখ্যা আবিষ্কারের ইতিহাস, সংখ্যা আর অঙ্ক আসলে কি, দেন আমরা জানতে পারবো সংখ্যা পদ্ধতি কি এবং সংখ্যা পদ্ধতির বেস কি। এরপরে লাস্টে আমরা শিখব যে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে আমরা এখানে শিখব। তো আসো আমরা এখন শিখি যে সংখ্যা আবিষ্কারের ইতিহাস। দেখো, তুমি একবার একটু চিন্তা করো যে আমরা যে সংখ্যাটা ব্যবহার করি, এই সংখ্যাটা আমাদের ভিতরে কিভাবে আসছে। তো আমরা দেখো সেই অনেক আগের থেকেই সংখ্যা নিয়ে কাজ করছি, কিন্তু কখনো চিন্তা করি না এই সংখ্যাটা আমাদের ভিতরে কিভাবে আসছে। আমাদের দেখো গণিত করছি, গণিত আসলে কিসের উপরে দাঁড়িয়ে আছে? সংখ্যার উপরে। কিন্তু আমরা কখনোই চিন্তা করি নাই এই সংখ্যাটা কিভাবে আসছে। সংখ্যা যদি না থাকতো আমরা বয়স বলতে পারতাম না, সংখ্যা যদি না থাকতো আমরা আমাদের হিসাব নিকাশ কোনো কিছুই করতে পারতাম না। তাহলে দেখো এই সংখ্যাটা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু এই সংখ্যাটা আমাদের ভিতরে কিভাবে আসছে আমরা কিন্তু খুব একটা জানি না। তো আসো আমাদের জানতে হবে যে এই সংখ্যাটা আমাদের মাঝে কিভাবে আসছে সেটা সম্পর্কে আমরা শিখব। তো এখানে প্রথম কথা হচ্ছে কি, সংখ্যা আবিষ্কারের ইতিহাস। তো সংখ্যা আবিষ্কারের ইতিহাসের দেখো, যখন আদিমকালের মানুষ বনে জঙ্গলে ঘোরাঘুরি করত, তখন কিন্তু তাদের গণনার প্রয়োজনীয়তা ছিল না, তাদের হিসাব নিকাশের কোনো প্রয়োজনীয়তা ছিল না। কিন্তু তারা যখন দলবদ্ধভাবে একত্রে বসত করা শুরু করলো, তখন গবাদি পশু পালন শুরু করলো, হাঁস মুরগি পালন শুরু করলো, রাস্তাঘাট তৈরি করলো, বিল্ডিং তৈরি করলো, গ্রাম বন্দর নগর গড়ে উঠলো, তখন কিন্তু গণনার প্রয়োজনীয়তা আসছে। আর এই গণনার প্রয়োজনীয়তা থেকেই তাদের সংখ্যা আবিষ্কারের সূচনা হয়েছে। তো তারা সর্বপ্রথম কি করত? গণনার জন্য নিজেদের হাতের আঙুল ব্যবহার করত, নুড়ি পাথর জমা করত, রশিতে গিট দিয়ে রাখতো, দেওয়ালের দাগ দিয়ে রাখতো। তো বিভিন্ন জিনিস তারা তাদের আশেপাশে যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলোই ব্যবহার করত কাউন্টের পারপাসে। কিন্তু পরবর্তীতে এই সময়ের বিবর্তনে বিভিন্ন প্রতীক বা চিহ্ন তারা ব্যবহার করা শুরু করলো। তো মনে করো প্রায় 5000 বছর পূর্বে একই সময়ে দুইটি সভ্যতা গড়ে ওঠে। আসলে সভ্যতা জিনিসটা কি বলতেছি? সভ্যতা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে মনে করো গ্রাম নগর বন্দর থাকার জন্য সুন্দর জায়গা, এই আর কি তোমার এইগুলো তৈরি হয়েছে, সেটাকেই আমরা বলি কি সভ্যতা। এখন মনে করো এইরকম দুইটি সভ্যতা একই সাথে গড়ে ওঠে। একটা হচ্ছে সুমেরিয়ান ব্যাবিলনিয়ান সভ্যতা, আর একটা হচ্ছে মিশরীয় সভ্যতা। দেখো মিশরীয়রা কি করত? তারা মনের ভাব এবং সংখ্যাকে প্রকাশ করত চিত্রের মাধ্যমে। তো তারা একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছিল, সেই সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। আর ব্যাবিলনিয়ান সভ্যতায় তারা একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছিল। এই দুইটি সভ্যতায় সর্বপ্রথম সংখ্যার লিখিত রূপ পাওয়া যায়, এটা মাথায় রাখবে। তাহলে কোন সভ্যতায় সংখ্যার লিখিত রূপ পাওয়া যায় সর্বপ্রথমে? ব্যাবিলনিয়ান সভ্যতা এবং মিশরীয় সভ্যতায়। দেখো এখানে বলা হয়েছে যে ব্যাবিলনিয়ান সংখ্যা পদ্ধতি ছিল 60 ভিত্তিক, মানে কি, এবং মিশরীয় সংখ্যা পদ্ধতি ছিল কত? 10 ভিত্তিক। তার মানে 60 ভিত্তি বলতে এই কথাটা অর্থ কি, যে 60 ভিত্তি বলতে বোঝায় কি, যে ওই সংখ্যা পদ্ধতিতে মোট, মানে ভিত্তি কাকে বলে? ভিত্তি হচ্ছে কোন একটা সংখ্যা পদ্ধতিতে মোট যে কয়টি অঙ্ক ব্যবহার করা হয় তাকেই বলবো ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস। তাহলে দেখো ব্যাবিলনিয়ান সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহার করা হতো? 60টি অঙ্ক। আর মিশরীয় সংখ্যা পদ্ধতি ছিল কত ভিত্তিক? 10 ভিত্তিক। দ্যাট মিনস এখানে কয়টি অঙ্ক ব্যবহার করতো? 10টি অঙ্ক ব্যবহার করতো। এখন দেখো যে ব্যাবিলনিয়ান যে সভ্যতায় তারা যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছিল, সেই সংখ্যা পদ্ধতির রেশ আমাদের পৃথিবীতে এখনো রয়ে গেছে। কেমন ভাবে রয়েছে? যে আমরা যে ঘন্টার হিসাব করি, মিনিটের হিসাব করি, এগুলো কিন্তু সবই 60 ভিত্তিক। কেমন? দেখো এক ঘন্টা সমান সমান কত? 60 মিনিট। আবার 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। আবার দেখো আমরা যে কোণের হিসাব করি, 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি, এগুলো কিন্তু সবই 60 এর গুণিতক। তাহলে আমরা বলতে পারি
এই যে ব্যাবলিয়ান সংখ্যা পদ্ধতির রেশ আমাদের পৃথিবীতে এখনো রয়ে গেছে। এখন দেখো যে ব্যাবলিয়ান সভ্যতা এবং মিশরীয় সভ্যতা এরা কি করছিল? সংখ্যা আবিষ্কার করেছিল, সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছিল। এখন দেখো আমরা আসলে কিছু না বলতে কি আমরা কি ব্যবহার করি? এখন শূন্য ব্যবহার করি। তারা কি আসলে কিছু না বলতে শূন্য ব্যবহার করত না? তারা শূন্য ব্যবহার করতো না। শূন্য বাদে তারা কি করত? অন্য কোনো প্রতীক বা সিম্বল তারা ব্যবহার করত, কিন্তু আদেও সেটা শূন্য ছিল না। শূন্য তো পরবর্তীতে আসছে। কারা তৈরি করছে? আর ভারতীয়রা। কে তৈরি করছে? আর্যভট্ট। তো আমরা সবাই এটা জানি। কিন্তু এই যে ব্যাবলিয়ান সভ্যতায় এবং মিশরীয় সভ্যতায় কিছু না বলতে কিন্তু তারা শূন্য ব্যবহার করত না, অন্য কোনো সিম্বল ব্যবহার করত। কেমন? এখন দেখো পরবর্তীতে আরো 3টি সভ্যতা গড়ে ওঠে। একটা হচ্ছে এখানে আরেকটা কথা একটু জানতে হবে যে ব্যাবলিয়ান সংখ্যা পদ্ধতি যেটা ছিল সেটার স্থানীয় মান ছিল। স্থানীয় মান কি? দেখো তোমরা জানো একক, দশক, শতক এগুলো আমরা বলি স্থানীয় মান। এটা নিয়ে আমরা পরবর্তীতে একটু আলোচনা করব, আর তোমরা অলরেডি জানো। তো আর মিশরীয় সংখ্যা পদ্ধতিতে কিন্তু কোনো স্থানীয় মান ছিল না। তো পরবর্তীতে আরো 3টি সভ্যতা গড়ে ওঠে। একটা হচ্ছে কি তোমার মায়ান সভ্যতা, একটা চীন সভ্যতা, একটা ভারতীয় সভ্যতা। ঠিক আছে, এই 3টি সভ্যতাই গড়ে ওঠে। দেখো মায়ান সংখ্যা পদ্ধতি, তারা মায়ান সভ্যতায় যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে সেখানে ছিল কুড়ি ভিত্তিক। দেখো আমাদের গ্রাম অঞ্চলে অনেক লেখাপড়া না জানা লোক মানুষ তারা কিন্তু এখনো 1 কুড়ি, 2 কুড়ি, 3 কুড়ি এভাবে কিন্তু গুনতে থাকে। ঠিক আছে, তো তারা এই মায়ান সংখ্যা পদ্ধতিতে এরা কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছিল। এরপরে চীন এবং ভারতীয় যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছিল সেটা হচ্ছে কি 10 ভিত্তিক। তাহলে মোটামুটি এটা আমাদের টেক্সট বুকে এরকম ভাবে লেখা আছে। আমি দেখো টেক্সট বুক থেকে তোমার এই স্লাইডটা আমি তৈরি করেছি। তোমার আমাদের টেক্সট বুক বলতে অনেকেই আসলে তোমরা এই বইটা সম্পর্কে জান না। আমাদের বোর্ড নির্ধারিত একটা আইসিটির বই আছে। আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করব ওই টেক্সট বুকটা পড়তে হবে, কারণ টেক্সট বুকের বাইরে আমি আপাতত যাব না। বিকজ যেহেতু আমার বোর্ড নির্ধারিত বই, এখান থেকে আমার সমস্ত এমসিকিউ সিকিউ আসবে। কাজেই কোনো কিছু দেখো শিখতে গেলে অবশ্যই আমার কোন একটা বই ফলো করতে হবে। তাহলে আমি কোন বইটা ফলো করব? অবশ্যই আমি তোমাদের সাজেস্ট করব ফার্স্ট তোমাদের টেক্সট বুককে প্রাধান্য দাও। আর আমি যেহেতু প্রত্যেকটা ভিডিও করব, এই টেক্সট বুকের যে লেসন আছে বা তোমার টপিকস আছে, প্রত্যেকটা টপিকস ধরে ধরে আমি কিন্তু পড়াবো। কাজেই তুমি আমার লেকচারটা দেখো এবং টপিকসগুলো পড়ো। অবশ্যই তুমি এখানে আইসিটিতে খুব ভালো করে ফেলতে পারবে। তো আশা করি। তো এইটা আমার মোটামুটি সংখ্যা আবিষ্কারের ইতিহাস। এর পরবর্তীতে দেখো আমাদের দৈনন্দিন জীবনে যে সংখ্যা নিয়ে কাজ করি সেটাকে আমরা বলি দশমিক সংখ্যা পদ্ধতি। কেন দশমিক সংখ্যা পদ্ধতি বলতেছি? এখানে 10টি অঙ্ক ব্যবহার করতেছি। সেটা কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে মোট 10টি অঙ্ক। তাহলে এর বেস কত হবে? 10। এখন দেখো এইখানে এই 1 থেকে 9 এই অঙ্কগুলো আবিষ্কার করেছিল আরবীয়রা, এবং শূন্যের ব্যবহার শুরু করেছিল কারা? ভারতীয়রা। তো এই জন্য এই সংখ্যা পদ্ধতিকে আমরা বলি হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি, আবার দশমিক সংখ্যা পদ্ধতি, আবার ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলি। ঠিক আছে, তো এইভাবেই মোটামুটি আমাদের ভিতরে সংখ্যাগুলো আসছে। দেখো এই যে দশমিক সংখ্যা পদ্ধতি, এই দশমিক সংখ্যা পদ্ধতি দিয়ে বা এই 10টি অঙ্ক ব্যবহার করে আমরা যে কোনো সংখ্যাকে লিখে প্রকাশ করতে পারি। তোমার যদি কোটি 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 টাকা থাকে বা কোটি কোটি সংখ্যা থাকে, বড় একটা সংখ্যা, সেই বড় সংখ্যাকেও আমরা 0 থেকে 9 এই অঙ্কগুলো ব্যবহার করে লিখে প্রকাশ করতে পারবো। ঠিক আছে, তো আমাদের এইটাই মোটামুটি ভাবে হিসাব নিকাশ করার জন্য সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে দেখো এটাই এইভাবেই আমাদের সংখ্যা পদ্ধতি আসছে। তো এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা না বললে নয়, সেটা হচ্ছে কি এখানে অনুধাবনমূলক কোশ্চেন একটা আসতে পারে। সেটা কি? সংখ্যা পদ্ধতির ইতিহাস এবং সভ্যতার ইতিহাস খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, ব্যাখ্যা করো। এই কোশ্চেনের উত্তর আমরা কিভাবে দেব? দেখো আমরা একটু রিয়েলাইজ করছি যে যেখানে সভ্যতা আসছে সেইখানে কিন্তু সংখ্যা পদ্ধতি আসছে।
মানে গণনার একটা টেন্ডেন্সি ক্রিয়েট হয়েছে। তাহলে যেখানে গণনার প্রয়োজনীয়তা ফিল করছে সেখানে অবশ্যই সংখ্যা পদ্ধতি নিয়ে আসছে। তাহলে সভ্যতা সৃষ্টি আর সংখ্যা পদ্ধতি সৃষ্টি কিন্তু একইভাবে আসছে। তাহলে যে সভ্যতা সম্পর্কে জানলে আমরা কিন্তু সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনে যাব। সেই কথাটার রেসপন্স আমরা এইভাবে দিব যে দেখো, আদিমকালে মানুষ যখন শিকারী হিসেবে বনে জঙ্গলে ঘোরাঘুরি করত তখন কিন্তু তাদের কোনো গণনার প্রয়োজনীয়তা ছিল না। কিন্তু যখন তারা কৃষিকাজ শুরু করলো, দ্যাট মিনস কি তারা স্থির হয়ে গেছে, তার নাকি তারা গবাদি পশু পালন শুরু করছে, শস্য ক্ষেতে চাষাবাদ করছে, গ্রাম নগর বন্দর গড়ে তুলছে, রাজস্ব আদায় শুরু করছে, তখন থেকে কিন্তু গণনার প্রয়োজনীয়তা আসছে। আর এই গণনার প্রয়োজনীয়তা থেকেই সংখ্যা পদ্ধতি আসছে। তাহলে আমরা বলতে পারি সভ্যতার ইতিহাস আর সংখ্যা পদ্ধতির ইতিহাস খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এইটুকু লিখে দিলেই যথেষ্ট হবে। এরপরে দেখো সংখ্যা। সংখ্যা আমরা কাকে বলতেছি? সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যা দ্বারা আমরা কি করি, কোনো কিছু গণনা করি বা পরিমাণ করি বা পরিমাপ করি। যেমন মনে করো এখানে এই 13 জন ছাত্রছাত্রী, 13 জন ছাত্রছাত্রী। এখন ছাত্রছাত্রী, এখন দেখো এই 13 আমরা কি করতেছি, কাউন্ট করতেছি। তাহলে 13কে আমরা কি বলবো? সংখ্যা বলবো। ঠিক আছে। তো আবার মনে করো এখানে 1 2 3 জন ছাত্রছাত্রী, এই 123 দ্বারা কি করতেছি, কাউন্ট করতেছি। তাহলে এটাকে আমরা কি বলবো? সংখ্যা। তাহলে সংখ্যা কি? সংখ্যা এমন একটি উপাদান যা দ্বারা আমরা কি করি, গণনা করি বা পরিমাণ করি বা পরিমাপ করি। যেমন আমরা বলতে পারি 10 কেজি আলু দেন, তাহলে 10 কেজি আলু দ্বারা আমরা কি করতেছি, পরিমাপ করতেছি। ঠিক আছে। এখন আমি যদি বলি অঙ্ক কাকে বলে, স্যার অঙ্ক কি? সংখ্যা তৈরির ক্ষুদ্রতম একক। দেখো এই যে 123, এই সংখ্যাটা আমরা 3 2 1 অঙ্ক দ্বারা গঠিত। ঠিক আছে। তো 1 2 3 অঙ্ক দ্বারা গঠিত কত? 123। তাহলে 123 লেখার জন্য আমরা কয়টা অঙ্ক ব্যবহার করছি? 3টি অঙ্ক। তাহলে সংখ্যার ক্ষুদ্রতম একক কাকে বলতেছি? অঙ্ককে। আবার কোন একটা সংখ্যা লেখার জন্য যে প্রতীক বা যে সিম্বলগুলো, মৌলিক সিম্বলগুলো ব্যবহার করি তাকে আমরা বলতেছি অঙ্ক। এটা অবশ্যই একটু মাথায় রাখবে। তাহলে সংখ্যা, এখানে একটা কোশ্চেন হতে পারে যে সকল অঙ্কই সংখ্যা কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। সকল অঙ্কই সংখ্যা কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। এর রেসপন্সটা আমরা কিভাবে করতে পারি? মনে করো এখানে আমরা বললাম 9 জন ছাত্রছাত্রী, তাহলে 9 দ্বারা আমরা কি করতেছি, কাউন্ট করতেছি। তাহলে এটাকে আমরা কি বলতেছি? সংখ্যা। আবার 9 কি? একটা অঙ্ক। কাজেই এটাকে আমরা এভাবে বলতে পারি সমস্ত অঙ্কই সংখ্যা। এখন সমস্ত অঙ্ককে আমরা সংখ্যা বলতে পারি। এখন আমি যদি বলি 13 জন ছাত্রছাত্রী, তাহলে 13 দ্বারা আমরা কি করতেছি, গণনা করতেছি। তাহলে অবভিয়াসলি এটা কি একটা সংখ্যা। আর দেখো এই 13 সংখ্যাটা গঠিত হয়েছে 1 আর 3 অঙ্ক দ্বারা। তাহলে এই 13কে কিন্তু আমরা অঙ্ক বলতে পারবো না। ঠিক আছে। তো কাজেই আমরা বলতে পারি সমস্ত অঙ্কই সংখ্যা কিন্তু সমস্ত সংখ্যা অঙ্ক নয়। জাস্ট এইভাবে আমরা যদি এক্সপ্লেন করি তাহলে আমাদের রেসপন্সটা ঠিকঠাক ভাবে হবে। তো আশা করি এটা তুমি বুঝতে পারছো যে কিভাবে আমি অ্যান্সার করব। ওকে, দেন সংখ্যা পদ্ধতি। দেখো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি তাহলে সম্পর্কে অবশ্যই আমার জানতে হবে সংখ্যা পদ্ধতি কাকে বলে। তাহলে সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে আমরা বিভিন্ন সংখ্যা লিখে প্রকাশ করব। তাহলে যে পদ্ধতিতে বিভিন্ন সংখ্যা লিখে প্রকাশ করা যায় এবং উক্ত সংখ্যা সমূহের ভিতরে বিভিন্ন ধরনের গাণিতিক অপারেশন করা যায়। যেমন কি গাণিতিক অপারেশন? যোগ বিয়োগ গুণ ভাগ শতকরা প্রকাশ, দ্যাট মিন্স যাবতীয় হিসাব নিকাশ করা যায়, তাকে আমরা বলবো সংখ্যা পদ্ধতি। ঠিক আছে। এখন সংখ্যা পদ্ধতির বেজ কাকে বলে? বেজ হচ্ছে ভিত্তি। আমরা অলরেডি একটু বলেছি যে সংখ্যা পদ্ধতি, কোন একটা সংখ্যা পদ্ধতিতে মোট যে কয়টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে আমরা বলবো ওই সংখ্যা পদ্ধতির বেস। যেমন আমরা যে দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 1 2 3 4 5 6 7 8 9 মোট কয়টি অঙ্ক ব্যবহার করতেছি? 10। এই জন্য এর বেস কত? 10। তাহলে দেখো এখানে আমি লিখলাম 1 2 3, এখানে এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই নিচে লিখে দেব কি তার বেসটা। এই বেস দ্বারা বোঝা যাবে আমি কোন সংখ্যা পদ্ধতিতে অঙ্কটা লিখছি। আবার এভাবে লিখতে পারি, আবার এটা 1 2 3 এই নিচে, এটাকে আমরা কি বলি? সাবস্ক্রিপ্ট। তো এভাবে আমরা নিচে লিখতে পারি। এখন তুমি একটা কোশ্চেন করতে পারো যে স্যার আমরা তো
কত ক্যালকুলেশন করেছি, কিন্তু কখনোই তো এই 10 এভাবে লেখি নাই। কেন লেখি নাই? তো কারণটা হচ্ছে, দেখো এতদিন যাবত আমরা হিসাব নিকাশ করার জন্য একটা সংখ্যা পদ্ধতি ব্যবহার করেছি, সেটা কি? দশমিক সংখ্যা পদ্ধতি। কাজেই আমাদের বেস দেওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না। কিন্তু এখন আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো। যেমন ধরো এখানে আমরা অলরেডি কয়েকবার বলছি যে দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো এই যে সংখ্যা পদ্ধতি আছে, আমি কোন সংখ্যা পদ্ধতিতে সংখ্যাটা লিখছি সেটা বোঝানোর জন্য কি লাগবে? বেস লাগবে। তাহলে এই বেসটা জানা খুবই জরুরি। ঠিক আছে, তো আসো পরবর্তীতে আমরা কি বলছি, যে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। দেখো সভ্যতার সৃষ্টি লগ্ন থেকে এ যাবৎকালে যত সংখ্যা পদ্ধতি আসছে, এটাকে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি পজিশনাল, আর একটাকে বলি নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা কাকে বলে একটু বলি, যে পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে সেই সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের নিজস্ব মানের সাথে সাথে স্থানীয় মান বিবেচনা করা হয়। আর নন পজিশনাল কাকে বলতেছি? যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র অঙ্কের নিজস্ব মান বিবেচনা করা হয়, স্থানীয় মান বিবেচনা করা হয় না। দেখো এখানে যদি আমি 1 2 3 একটা সংখ্যা লিখি, এখানে যদি 3 2 1 লিখে দিই, জাস্ট আমরা কি করেছি? পজিশন চেঞ্জ করে দিছি। এটা 123, এটা 321 হয়ে গেছে। কত বড় চেঞ্জ! এখানে দেখো 123 সংখ্যাটা লিখতে 1 2 3 অঙ্ক ব্যবহার করেছি, এখানেও কিন্তু 1 2 3 অঙ্ক ব্যবহার করেছি, কিন্তু পজিশনটা একটু চেঞ্জ করে দিছি, তাহলে অঙ্কের মানও চেঞ্জ হয়ে গেছে, সংখ্যার মানও চেঞ্জ হয়ে গেছে। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? অলরেডি আমি বলছি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা 4 ভাগে ভাগ করি। একটা আছে বাইনারি, অক্টাল, ডেসিমেল, আর আছে হেক্সাডেসিমেল। তো আমরা এর পরবর্তীতে আমরা কি করব, এই বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, বা এইটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। পরের স্লাইডে আমাদের এটা আছে। তো আসো তো পরের স্লাইড সম্পর্কে আমরা জানি। ওকে, তাহলে এখন আমরা কি শিখব? পজিশনাল সংখ্যা পদ্ধতি। দেখো আমরা বলছিলাম কি সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের নিজস্ব মানের সাথে সাথে স্থানীয় মান বিবেচনা করা হয়, তাকে আমরা বলতেছি পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন ধরো এখানে 1 2 3 লিখলাম, এই সংখ্যাটাকে আমি এটাকে কত বলছি? 123। এই সংখ্যাটা দেখো আমরা 3 2 1 যদি লিখি, তাহলে এটা কত হচ্ছে? 321। জাস্ট আমরা দেখো পজিশন চেঞ্জ করে দিয়েছি। এখানে 3 কোথায় নিয়ে আসছি? এখানে তৃতীয় নম্বর পজিশন নিয়ে আনছি। তাহলে এটা সংখ্যাটার মান বড় রকমের একটা চেঞ্জ এসে গেছে। তো জাস্ট আমরা কি পজিশন চেঞ্জ করে দিছি, এর জন্য এটা সংখ্যার মানও অনেক বড় একটা চেঞ্জ এসে গেছে। তো কাজে আমরা বলবো কি, পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলতেছি? যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের নিজস্ব মানের সাথে সাথে স্থানীয় মান বিবেচনা করা হয়, তাকে আমরা বলতেছি পজিশনাল সংখ্যা পদ্ধতি। অঙ্কের নিজস্ব মান বলতে বোঝাচ্ছে কি, 3 তো 3, কিন্তু এইখানে দেখো 3 এখানে আসার পরে এর মান কত হয়ে গেছে? 300। ঠিক আছে, এটা কত হলো? 20, এটা কত? 1। এভাবে আর কি আমাদের এই সংখ্যাটা গঠিত হয়েছে। তাহলে আমাদের যদি জিজ্ঞাসা করা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি, আশা করি তুমি পারবে। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমাদের একটা টার্ম আছে, খুবই গুরুত্বপূর্ণ টার্ম, সেটাকে আমরা বলবো কি? র্যাডিক্স পয়েন্ট। তো র্যাডিক্স পয়েন্ট আমরা কাকে বলবো সেটা আমরা একটু দেখি, যে র্যাডিক্স পয়েন্ট বলতে কি বোঝায়। র্যাডিক্স পয়েন্ট তো এটা অনেক সময় মানে জ্ঞানমূলক কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এটা হচ্ছে কি, র্যাডিক্স পয়েন্ট কাকে বলে? র্যাডিক্স পয়েন্ট হচ্ছে একটি ডট, যা কি করে একটি সংখ্যাকে দুইটি অংশে বিভক্ত করে। একটা হচ্ছে ইন্টিজার পার্ট, একটাকে বলা হয় ফ্র্যাকশন পার্ট। যেমন আমরা 123.75, এই যে একটা সংখ্যা, এটা দুইটি অংশে বিভক্ত করছে, একটা হচ্ছে পূর্ণ অংশ, একটা ভগ্ন অংশ। তাহলে এই ডটকে আমরা কি বলছি? যে র্যাডিক্স পয়েন্ট। তো র্যাডিক্স পয়েন্ট কাকে বলে? যে একটা ডট যা একটা সংখ্যাকে দুইটি অংশে বিভক্ত করে, তাকে আমরা বলবো র্যাডিক্স পয়েন্ট। সেই দুইটি অংশ কি? একটা ইন্টিজার পার্ট মানে পূর্ণ সংখ্যা, আর এটাকে বলছি ভগ্নাংশ। তো এই র্যাডিক্স পয়েন্টের ভিতরে আমাদের আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে আমাদের দেখো একটু খেয়াল করো, আমি যদি এখানে 1 2 3 এই সংখ্যাটা লিখি, এই ডিজিটটা যদি একটু পরিবর্তন করি, তাহলে কত আসতেছে? 1 2 4। খুব একটা পরিবর্তন আসে নাই, কিন্তু আমরা দেখো এই ডিজিটটাকে যদি পরিবর্তন করে দিই 2
2 3 দেখো বড় রকমের একটা পরিবর্তন আসছে। তার মানে এই ডিজিটটাকে আমরা বলবো মোস্ট ওয়েটেড ডিজিট বা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, মানে গুরুত্বপূর্ণ একটা ডিজিট। আর এইটাকে বলবো লেস সিগনিফিকেন্ট ডিজিট। তো এটার আমরা একটা নাম দিতে পারি, এটাকে বলবো মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এটাকে বলবো লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এখন দেখো আমাদের যদি বাইনারি সংখ্যা পদ্ধতি হয়, বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা কয়টা অঙ্ক ব্যবহার করব? দুইটি অঙ্ক, একটা আছে 0 একটা 1। এই 0 আর 1 কে আমরা বলি বিট। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট না বলে আমরা বলবো কি বিট। যেমন ধরো এখানে 1 0 1 0 1, এই একটা বাইনারি সংখ্যা। কেন বাইনারি সংখ্যা? এর বেস কত? 2, এই জন্য আমরা বাইনারি সংখ্যা বলতেছি। এই বাইনারি সংখ্যা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি। তো এইটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটাকে বলবো লিস্ট সিগনিফিকেন্ট বিট, নট ডিজিট। ডিজিট আমরা কাকে বলবো? দেখো আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করেছি। একটা আছে বাইনারি, একটা আছে অক্টাল, একটা আছে ডেসিমেল, আর একটা হচ্ছে কি হেক্সাডেসিমেল। তো বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যতীত আর যে কোনো সংখ্যা পদ্ধতি আসুক না কেন, এটাকে আমরা বলবো কি ডিজিট। অঙ্কগুলোকে কি নামে ডাকবো? ডিজিট নামে। কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলোকে কি বলবো? বিট নামে ডাকবো। কেমন? তো এটা আমাদের আশা করি তুমি বুঝতে পারছো। এইখানে দেখো এই দশমিকের পরের অঙ্কটাকেও আমরা কি বলবো? মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। কেন বলবো? আমরা জানি যে দশমিকের পরের যে অঙ্কটা, এটার পরিবর্তন করলে অনেক বড় ক্যালকুলেশনে অনেক বড় রকমের একটা পরিবর্তন আসে। সেই জন্য আমরা এটাকেও বলবো মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। কেমন? তো এরপরে আমাদের দেখো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা কাকে বলবো? যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র অঙ্কের নিজস্ব মান বিবেচনা করা হয়, স্থানীয় মান বিবেচনা করা হয় না, তাকে আমরা বলবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। দেখো রোমান সংখ্যা পদ্ধতিতে আমরা যদি এটা লিখি, এটা কি 5, এখানে আমরা এটা লিখলাম, এটা কত 6, এটা লিখলাম কত হলো 7। দেখো এখানে প্রথম পজিশনে এর মান কত 5, এইখানে এই ভির মান এখানেও 5, এখানেও 5। তাহলে পজিশন চেঞ্জ হলেও অঙ্কের মান চেঞ্জ হচ্ছে না। তো এখানে কিন্তু দেখো এখানে যদি আমি 5 5 1 লিখি, 5 1 2 লিখি, এটা 5, এটা কত 50, এটা কত 500। দেখো এইখানে কিন্তু পজিশনের ভ্যালু ছিল, কিন্তু নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমার অঙ্কের পজিশন হেরফের করলেও তার কোনো পরিবর্তন হয় না, তাকে আমরা বলি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতির ভিতরে কি আছে? হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি, মেয়ান সংখ্যা পদ্ধতি, রোমান সংখ্যা পদ্ধতি, টালি, এই বিভিন্ন এই সংখ্যা পদ্ধতিগুলোকে বলবো কি আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। দেখো এরপরে আমাদের যে পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে, সেই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা 4 ভাগে ভাগ করেছি। একটা ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এখন আমরা কি করব? এই পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা একটু স্টাডি করব বা জানবো। তো দেখো প্রথমে আছে কি ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল মানে কি দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি আমরা কাকে বলবো? যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে আমরা বলবো দশমিক সংখ্যা পদ্ধতি। দেখো আমাদের দৈনন্দিন জীবনে হিসাব নিকাশ করার জন্য যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি সেটা আসলে দশমিক সংখ্যা পদ্ধতি। মানে আমরা সংখ্যা নিয়ে যে কাজটা করে আসছি এতদিন যাবত সবই কি দশমিক সংখ্যা পদ্ধতি। এখানে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়? 10টা। 0 1 2 3 4 5 6 7 8 9, এই মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয়। এখন দেখো এখানে একটু জিনিস, তাহলে এখানে 10টা অঙ্ক ব্যবহার করছি, তাহলে বেস কত? 10। দেখো আমরা এই 10টি অঙ্ক ব্যবহার করে যত বড় সংখ্যাই হোক না কেন আমরা কিন্তু লিখে প্রকাশ করতে পারি, অন্য কোনো ডিজিটের প্রয়োজন হয় না। তাহলে এই 0 থেকে 9 অঙ্ক ব্যবহার করে আমরা যে কোনো সংখ্যা লিখে প্রকাশ করতে পারি। ঠিক আছে? এখন যখন এই সংখ্যাটা অঙ্কগুলো আবিষ্কার হলো, পরবর্তীতে এই 9 পরে কত হবে? 10। এখন আমরা যেমন লিখে ফেলতে পারি 10, এটা তো এত সহজ ছিল না যখন এটা আবিষ্কার হলো। তখন ওনারা চিন্তা করলেন যে এর পরের সংখ্যাটা আমরা কিভাবে লিখবো। তো অনেকেই বললো 0 লেখেন। তো বললো যে এই 0 আর এই 0-এর ভিতরে কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না।
তখন একজন বললেন যে ঠিক আছে, আগে আমরা 0 দিয়ে শুরু করেছি, এখন আমরা 1 দিয়ে শুরু করব। 1 দিয়ে শুরু করে তার অঙ্কগুলো, সব অঙ্কগুলো লিখে দিব। যেমন 1 0 1 1 1 2 1 3, এটা কত 13, এই কত 14, এভাবে লিখতে লিখতে 19। এরপরে কত 2 0 2 1 2 2 2 3, মানে 2 দিয়ে শুরু করছি, সব অঙ্কগুলো লিখে দিয়েছি। এভাবে আর কি পরের সংখ্যাগুলো গঠিত হয়েছে। যেমন ধরো আমাদের 199, এই সংখ্যাটার পরের সংখ্যাটা কত হবে, 9 এর পরে কত 0, তাহলে এই 0 দিয়ে দিলাম। এরপরে কত 0, এই ডিজিটটাকে 1 বৃদ্ধি করলাম, কত হবে 2। এইরকম ভাবে 299 যখন হবে তখন আমরা কি লিখবো 003। এভাবে 999 যখন হবে 000 এভাবে আসলে আমরা সংখ্যাটাকে লিখি। তো এই জিনিসটা আমরা পরবর্তীতে যে অন্য সংখ্যা পদ্ধতি আছে সেই ক্ষেত্রে লাগবে। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি আশা করি বুঝছো। এরপরে কি আছে, বাইনারি সংখ্যা পদ্ধতি। দেখো বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা বাই শব্দটার অর্থ কি 2। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক ব্যবহার করা হয়, অঙ্ক 2টি কি 0 আর 1, যাকে আমরা বলবো বাইনারি সংখ্যা পদ্ধতি। এই 0 আর 1 দিয়ে আমরা কিন্তু যে কোনো একটা সংখ্যাকে প্রকাশ করব। তাহলে দেখো আমরা একটু আগে যে জিনিসটা বললাম, এখানে কয়টা অঙ্ক আছে 0 আর 1, তাহলে 0 1 তারপরে কত 2, আমরা তো 2 লিখতে পারবো না, পারবো 2। এখন দেখো তাহলে 2 কে কিভাবে প্রকাশ করব। এখন তুমি বলো 0 1 2 3 4 5 6 7 8 9, 9 এর পরে কি করেছিলাম, আবার 1 দিয়ে শুরু করেছিলাম, পরের অঙ্কগুলো লিখে দিয়েছিলাম। তাহলে এইখানে 2 হবে কত, এই 1 দেব আর এই 0 দিলাম, এটা 2। এরপর 3 হবে কত, এই 1 দেব, এই 1 1, এটা হবে কি 3। এরপর 4 হবে কি 4, দেখো আমাদের যখন 9 9 ছিল তখন আমরা কি করেছিলাম, এটা 0 এটা 0, এটাকে 1 করে দিয়েছিলাম। সেম স্টাইলে এখানে 0 0 1 হবে। 5 হবে কি করে, 5 আমরা এই ডিজিটটাকে 1 বৃদ্ধি করব, তাহলে কত হবে 1, এটা 0 এই 1। তারপর 6 লিখবো কি করে, 6 লেখার জন্য এটা 0, এটাকে আমরা 1 করে দেব, এটাকে 1 করে দেব, এটা হচ্ছে 6। এখন দেখো এটা কি স্যার আমাদের মুখস্থ করতে হবে, মুখস্থ করার কোনো প্রয়োজনীয়তা নাই। তোমরা এক সময় শিখে ফেলবা যে এই সংখ্যাটাকে 4 কে কিভাবে লিখবো, 5 কে কিভাবে লিখবো, 6 কে কিভাবে লিখবো। যেমন ধরো 27, এই 27 কি আমাদের দশমিক সংখ্যা, এই 27 কে বাইনারিতে প্রকাশ করলে 11011, এই লেখছি। দেখো 27 এর বাইনারি রিপ্রেজেন্টেশন কত, 11011, ঠিক আছে। তাহলে দেখো তুমি দেখো এটার মানও কিন্তু 27, কিন্তু একটা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন। কেন, কারণ অন্য একটা সংখ্যা পদ্ধতিতে লিখছি 27 কে। তো এখানে দশমিক সংখ্যা, এটা আছে কি বাইনারি সংখ্যা। এইরকম এই 27 কে আমরা অক্টালেও লিখতে পারি, 27 কে আমরা হেক্সাডেসিমেলে লিখতে পারি, ঠিক আছে। তো আশা করি তুমি এই বাইনারি সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায় সেটা বুঝছো। এখন দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আমাদের যত ইলেকট্রনিক্স ডিভাইস আছে সেটা আমরা আসলে বাইনারি সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করে তৈরি করা হয়েছে। মনে করো যেমন ধরো আমাদের কম্পিউটার, এই কম্পিউটার অনেকেই বলে যে কম্পিউটার আসলে বাইনারি সংখ্যা পদ্ধতির উপরে বেস করে গড়ে উঠেছে, আসলে তাই। দেখো সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস 2টি অবস্থায় কাজ করে, একটা বিদ্যুতের উপস্থিতি আর একটা হচ্ছে অনুপস্থিতি। তার মানে কোথাও বিদ্যুৎ আছে, কোথাও বিদ্যুৎ নাই, ঠিক আছে। এই জিনিসটার উপরে বেস করে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস গড়ে উঠেছে। তার মানে কি বিদ্যুতের উপস্থিতি বলতে কি বোঝাচ্ছে, ভোল্টেজ আছে মানে হাই ভোল্টেজ, আর অনুপস্থিতি বলতে কি বোঝাচ্ছে, লো ভোল্টেজ। এই হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজকে বাইনারি সংখ্যা পদ্ধতির যে 2টি অঙ্ক আছে 0 আর 1, 1 কে আমরা বলতেছি হাই ভোল্টেজ আর জিরো কে বলতেছি কি লো ভোল্টেজ, ঠিক আছে। তো এখন তুমি একটা কোশ্চেন এখানে আসতে পারে যে কেন বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, অন্য সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় না। দশমিক সংখ্যা পদ্ধতিতেও ব্যবহার করে আমরা ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করতে পারতাম, হ্যাঁ করতে পারতাম, কিন্তু এইখানে দেখো আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়েছে, 10টি। তাহলে 10টা ভিন্ন ভিন্ন ভোল্টেজ ক্রিয়েট করা আসলে এটা বাস্তবসম্মত না। সেই জন্য আমরা কি করব, যে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করব। আবার অক্টাল সংখ্যা পদ্ধতিতে যদি আমরা করতে চাইতাম তাহলে কয়টা, 8টি অঙ্ক ব্যবহার করে, অক্টালের কয়টা অঙ্ক ব্যবহার করা হয়, 8টি। এই 8টির জন্য 8টি ভোল্টেজ ক্রিয়েট করতে হতো, যেটা বাস্তবসম্মত না। সেই জন্য আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিটাই ব্যবহার করব সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসে। এটা আমাদের অনুধাবনমূলক কোশ্চেনে আসতে পারে। এরপরে দেখো যে কথাটা বলেছিলাম অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলতেছি, অক্টাল শব্দের অর্থ হচ্ছে 8।
তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে আমরা বলবো অক্টাল সংখ্যা পদ্ধতি। যেমন ধরো 8টি অঙ্ক কি হবে, 0 1 2 3 4 5 6 7। দেখো কয়টা, 8টি হয়েছে। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে আমরা 8টি অঙ্ক ব্যবহার করি তাকে আমরা বলবো অক্টাল সংখ্যা পদ্ধতি। এখন দেখো 7-এর পরে কত, 8। 8 তো আমরা লিখতে পারবো না কোন সংখ্যা পদ্ধতিতে, অক্টাল। কিন্তু 8কে আমরা কিভাবে প্রকাশ করব, দেখো 9-এর পরে কত দিয়েছিলাম, 10, মানে কত থেকে শুরু হয়েছিল, 1-এর থেকে। সেম স্টাইলে এখানে কি 1-এর থেকে শুরু হবে, এই 1 0, এটা কত হবে 8। এরপরেরটা কত হবে 9, এই দেখো 1 দিয়ে 1 দিলাম। এরপর 1 2, এটা 9, এটা 10, এটা 11। তাহলে দেখো 1 3 মানে কি 11। তার মানে কি এই 1 1 11 এই দশমিক সংখ্যা পদ্ধতিতে, আর অক্টালে কত, আমি 1 3। ঠিক আছে, তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা কয়টি অঙ্ক ব্যবহার করতেছি, 8টি অঙ্ক। এই 8টি অঙ্ক ব্যবহার করে আমরা যে কোনো একটা সংখ্যাকে লিখে প্রকাশ করব। ঠিক আছে, তো এখানে আমি এখানে সাপোজ মনে করো 2 7 8 এইরকম দিয়ে তুমি যদি বলো স্যার এটা অক্টাল সংখ্যা পদ্ধতি। কেন এটা অক্টাল সংখ্যা পদ্ধতি, কারণ এখানে বেস কত আছে 8। কিন্তু আসলে কি হয়েছে, না হয় নাই, বিকজ আমরা দেখো অক্টাল সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহার করব, 8টি অঙ্ক, 0 থেকে 7। তাহলে 7 8 তো নাই, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 অঙ্ক আছে, নেই। কাজেই দেখো আমরা 8 ব্যবহার করতে পারবো না, তাহলে এটা একটা ভুল সংখ্যা পদ্ধতি লিখলাম। তো এটা অনেক সময় উদ্ভাবনমূলক কোশ্চেনে এগুলো আসতে পারে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে অক্টাল সংখ্যা পদ্ধতি 3 বিটের সংখ্যা পদ্ধতি কেন বলা হয়, 3 বিটের সংখ্যা পদ্ধতি কেন বলা হয়েছে। দেখো অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অঙ্ক কত, 7। এই 7কে বাইনারিতে লেখার জন্য আমাদের 3টা বিট লাগে। সেটা কি, এই 7-এর বাইনারি মান কি 1 1 1। এই জন্য এইটাকে আমরা বলবো, মনে কর এটা দশমিক সংখ্যা, এই দশমিক 7কে লেখার জন্য বাইনারিতে কত লাগছে, 3টা 1 লাগছে। তার মানে 3টা বিটের প্রয়োজন হয়। সেই জন্য আমাদের যেহেতু সর্বোচ্চ অঙ্ক লিখতে 3 বিটের লাগছে, অন্য অঙ্কগুলো লেখার জন্য কি আরো মানে 3 বিট লাগতে পারে, আবার 2 বিট লাগতে পারে। ঠিক আছে, সেই জন্য আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিকে বলবো কি 3 বিটের সংখ্যা পদ্ধতি, একটু মাথায় রাখবে। এরপরে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আমরা কাকে বলবো, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে হেক্সা। হেক্সা মিন্স তোমরা জানো যে হেক্সা কি ব্রাজিলের হেক্সা মিশনে আসছিল, মনে আছে, হেক্সা মানে কত 6। তাহলে এই যে হেক্সাডেসিমাল, হেক্সা বলতে 6 আর ডেসিমেল বলতে কি বোঝাচ্ছে 10। তার মানে কি যে সংখ্যা পদ্ধতিতে 16টা অঙ্ক ব্যবহার করা হয় তাকে আমরা বলবো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। 16টা অঙ্ক কি, দেখো এই 0 1 2 3 4 5 6 7 8 9, এই কয়টা হইলো 10টা। এরপরে 9-এর পরে কত 10, 10কে আমরা হেক্সাডেসিমালে কি লিখি, এ। তারপরে কি বি, এটা সি ডি ই এফ। তাহলে এটা কত 10, এটা 11, এটা 12, এটা 13, এটা 14, এটা 15। আচ্ছা দেখো এফ মানে কত 15, এটা কি হেক্সাডেসিমেলে। এখন দেখো আমরা 3CD এই লিখে আমরা দিলাম কি হেক্সা। তাহলে দেখো এটা কি একটা হেক্সাডেসিমেল সংখ্যা। এখন তুমি যদি বলো যে স্যার আমি এই যে 15-এর পরে কত 16, তাহলে 16 কে আমরা কিভাবে লিখবো, ওই সেম স্টাইলে দেখো 1 দিয়ে শুরু করব, এই 1 এই 0, এটা মানে কত 16। তারপরে কই 17, 17 কি 1 1। এরপরে কত 18, 18 কি 1 2, 19, 19 কে আমরা কিভাবে লিখবো 1 3। এরপর 20, 20 কে আমরা কিভাবে লিখবো 1 4। এভাবে আর কি লেখা যায়। এখন আমি সাপোজ মনে করো 3CD একটা হেক্সাডেসিমাল সংখ্যা, রাইট। এখন যদি বলে এর পরের সংখ্যাটা কত হবে, দেখো আমাদের 178 ধরো দশমিক যে সংখ্যাটা আমরা জানি, এর পরের সংখ্যাটা কত হয়, 8 এর পরে কত 9, এটা 179। এরপরে কত হবে, এটা 0, এই ডিজিটকে এক বাড়াই দিই কত হয় 88, তাই না। এখন দেখো এর যদি বলে এর পরের সংখ্যাটা কত হবে, তাহলে আমরা লিখবো 3C ডির পরে কি, ডির পরে ই, এইভাবে লিখছি। তারপরের সংখ্যাটা কি হবে 3C এর পরে কি এফ, এফ এর পরে কি, তাহলে এইটাকে আমরা 0 দিয়ে দেবো, সি একটা ডিজিট বাড়াই দেবো, সির পরে কি ডি, এই 3। এভাবে বাড়তে 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 কোনো এক সময় 3F F F হবে। এরপরে এইটাকে এর পরের সংখ্যাটা কত হবে, এটা 0, এটা 0, এটা 4। এভাবে কত কখনো কখনো এরকম হলো। এই সংখ্যাটার পরের সংখ্যাটা কি হবে, দেখো এফ এর পরে তো আমাদের 0 আনতে হবে, 0 0 0 1। ঠিক আছে,
এবং এটা অনেক সময় এমসিকিউতে আসে। তো এগুলো একটু আশা করি তুমি বুঝতে পারছো। আর দেখো এখানে একটা যে কথাটা আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে বলছিলাম, কি অক্টাল সংখ্যা পদ্ধতি কয় বিটের সংখ্যা পদ্ধতি? 3 বিটের সংখ্যা পদ্ধতি। তদ্রূপ ভাবে হেক্সাডেসিমেল হচ্ছে কি 4 বিটের সংখ্যা পদ্ধতি। কেন 4 বিটের সংখ্যা পদ্ধতি? হেক্সাডেসিমেলের সর্বোচ্চ অঙ্ক কত? এফ। এফ মানে কত? 15। এই 15কে লেখার জন্য আমাদের 4টা বিট লাগে, 1 1 1। সেই জন্য এটাকে আমরা বলতেছি কি 4 বিটের সংখ্যা পদ্ধতি। এটা বাইনারিতে লিখছি। তাহলে হেক্সাডেসিমেলের সর্বোচ্চ অঙ্ক কত? তোমার 15। এই 15কে লেখার জন্য আমাদের কয়টা বিট লাগে? 4টা বিট। সেই জন্য আমরা এটাকে বলি 4 বিটের সংখ্যা পদ্ধতি। এটা আরো ক্লিয়ার হবে যখন আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর করব। ঠিক আছে, তো এইটা আমাদের ছিল দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি যে 4 প্রকার, সেই 4 প্রকার নিয়ে আমরা ডিসকাস করলাম। এখন দেখো আমাকে যদি বলে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, কয় ভিত্তিক? 5 ভিত্তিক। তাহলে 5 ভিত্তিক যদি হয় তাহলে কয়টা অঙ্ক ব্যবহার করব আমরা? 5টা। এখান থেকে 0 0 1 2 3 4 এই কয়টা অঙ্ক হয়েছে? 5টা অঙ্ক। এই 5টি অঙ্ক ব্যবহার করে যে কোনো সংখ্যাকে লিখে প্রকাশ করব। তাহলে সেটাকে আমরা কয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলবো? 5 ভিত্তিক। তাহলে এখানে দেখো 1 2 3 এটা এভাবে লিখে দিলাম, এটা হয়েছে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তার মানে কি এটা আমাদের 5টি অঙ্ক ব্যবহার করব। আবার 9 ভিত্তিক হতে পারে। 9 ভিত্তিকে আমরা কয়টা অঙ্ক ব্যবহার করব? 9টা। এই 0 থেকে 8। ঠিক আছে, এই যে আমাদের বিভিন্ন বেস দিয়ে আমরা অঙ্ক সংখ্যা লিখতেছি, এইটাকে আমরা বলি মানে ওই 4টা সংখ্যা ব্যতীত অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিকে আমরা বলবো কাল্পনিক সংখ্যা পদ্ধতি। কি বলবো? কাল্পনিক সংখ্যা পদ্ধতি। কাল্পনিক সংখ্যা পদ্ধতির ডেফিনেশন যদি আমাদের আসে তাহলে আমরা এভাবে দেব, প্রচলিত যে সংখ্যা পদ্ধতি আছে এই প্রচলিত সংখ্যা পদ্ধতি ব্যতীত যে কোনো সংখ্যা পদ্ধতিকে আমরা কি বলবো? কাল্পনিক সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তো যেমন ধরো এখানে 1 2 3 এটা আমি 4 দিয়ে দিলাম, এটা 1 2 3 এটা 4। 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 5 ভিত্তিকও হতে পারে। এরকম ভাবে আমরা যে কোনো সংখ্যাকে লিখে আবার দেখো যদি বলে 13 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তাহলে কয়টা অঙ্ক ব্যবহার করব? 13টা। এই এখানে 9 10 11 এখানে দেখো কোন পর্যন্ত ব্যবহার করব? এটা 10টা 11 12 এই 13। ঠিক আছে, সি পর্যন্ত। তো এইরকম ভাবে আমাদের বেসের উপর ডিপেন্ড করে আমরা যে কোনো একটা সংখ্যাকে প্রকাশ করতে পারি, তাকে আমরা বলতেছি কাল্পনিক সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তো আমাদের মোটামুটি ভাবে দেখো এটাই আমরা প্রথম সেশনে, এই প্রথম ভিডিওতে আমরা কিন্তু এই পর্যন্ত হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, দ্যাট মিনস আমাদের সংখ্যা লাস্ট টপিকস আমরা কি বলতে চাইছিলাম যে সংখ্যা, বিভিন্ন সংখ্যা পদ্ধতি পর্যন্ত আমরা পড়ব। আশা করি তোমরা বুঝতে পারছো যে সংখ্যা আবিষ্কারের ইতিহাস থেকে আমাদের যে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এ পর্যন্ত আমরা পড়ে ফেললাম। তো যদি দেখো তোমাকে এর ভিতরে কোনো প্রশ্ন আসে, আশা করি তোমরা অ্যান্সার করতে পারবে। তো আমার এই ভিডিওটাকে মানে একটু কনসেন্ট্রেশন দিয়ে পড়ো বা দেখো, তাহলে অবশ্যই তুমি এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবে। দেখো আমি বারবার বলছি যে তোমার এই জিনিসগুলা আমি দেখো স্লাইড আকারে আমি তৈরি করেছি। তো এই কোথা থেকে তৈরি করেছি? আমাদের যে টেক্সট বুক আছে সেটার থেকে। আমি টেক্সট বুক থেকে প্রত্যেকটা টপিকস ধরে ধরে তোমাদের কিন্তু আমি এই স্লাইডগুলো তৈরি করেছি এবং সেভাবেই পড়াচ্ছি। কাজেই আমাদের যে বোর্ড নির্ধারিত বই আছে সেই বইটা অবশ্যই তুমি কাছে রাখো এবং আমার এই লেকচার শোনার পরে তুমি একটু রিডিং দাও, দেখবে একদম ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করি তোমরা এটা ভালো করে বই থেকে একটু রিডিং দিয়ে রাখবে, আশা করি তোমরা ভালো করতে পারবে। এখন সর্বশেষ যে কথাটা আমি তোমাদের বলবো সেটা দেখো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো মনে হয়, যে মনে করো যে না এটা ইনফরমেশন আছে বা এইখান থেকে কিছু ভালো শেখা যায়, তাহলে অবশ্যই তোমরা আমার এই ভিডিওটা একটু লাইক দেবে। আর যেহেতু দেখো নলেজ শেয়ারিং বা তোমার কাছে কোনো একটা ইনফরমেশন আছে তুমি কাউকে শেয়ার করতে পারো। আর তুমি এই আমি যেহেতু ভিডিওগুলো পর পর ধারাবাহিকভাবে একটার পর আরেকটা দিতে থাকবো, কাজেই তোমরা যাতে আমার ভিডিওটা পেয়ে যাও তার জন্য এটাকে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটাকে। আশা করি তোমার এখান থেকে বেশ উপকৃত হবে। এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। তোমরা ভালো থাকো, দেখা হবে পরের সেশনে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।